আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। কুমিল্লার বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, দুর্গতদের পাশে মানুষের সাড়া কেমন দেখছেন? এছাড়া জেলার সার্বিক বন্যা পরিস্থিতির খবর জানাবেন। ফারিয়া, সকাল থেকেই কিন্তু আমরা দুর্গত এলাকাগুলোতে ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছি। আমরা দেখছি মানুষ কি পরিমাণ দুর্গত হয়েছে, মানুষের দুঃখ দুর্দশার চিত্র কিন্তু আমরা সকাল থেকেই তুলে ধরছি। একটি বিষয় আপনাকে জানাতে চাই যে রাতে গোমতী নদীর যে পানির প্রবাহ প্রায় 60 থেকে 70 সেন্টিমিটার কমলেও সকাল থেকে কিন্তু এ পর্যন্ত পানির প্রবাহ অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ পানি বাড়েওনি কমেওনি। এদিকে বুড়িচং উপজেলার যেই বুরবুরিয়া এলাকা দিয়ে বাঁধটি ভেঙেছে, ওই উপজেলার প্রায় 170টি গ্রাম ইতিপূর্বে প্লাবিত হয়ে গেছে। এখন এই পানি লোকালয়ে প্রবেশ করে, অর্থাৎ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে যে অব্যাহতভাবে যে ঢল, যে পানি আসছে, সেই পানির প্রায় অধিকাংশই কিন্তু এই ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে সরাসরি প্রবেশ করছে। এতে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন গ্রাম, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি যে পাশের উপজেলা ব্রাহ্মণপাড়ায়ও কিন্তু এখন পানি গড়িয়েছে। আর এদিকে আপনি যে ত্রাণের বিষয়টি বলছেন, আমরা দেখেছি সকাল থেকে ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে সামাজিক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ত্রাণ নিয়ে শত শত ট্রাক এবং পিকআপ নিয়ে এলাকায় ভিড় করছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে কিন্তু তারা যেতে পারছে না। আশপাশের কয়েকটি গ্রামেই শুধু ত্রাণ সহায়তা দিচ্ছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা পানিবন্দী রয়েছেন, দুর্গত এলাকায় যারা দুর্বিষহ জীবনযাপন করছেন, তাদের কাছে কিন্তু নৌকা এবং প্রয়োজনীয় স্পিডবোটের অভাবে কিন্তু ত্রাণ নিয়ে সেখানে পৌঁছতে পারছে না। ফারিহা, বন্যা দুর্গতর পরিস্থিতি নিয়ে কুমিল্লা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ। বন্যার্তদের পাশে দাঁড়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে অভূতপূর্ব সাড়া দিচ্ছেন দেশবাসী। সেটা ফুটে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে ত্রাণ কার্যক্রমে। চারদিক থেকে যেন ত্রাণের ঢেউ আছড়ে পড়ছে টিএসসিতে। ট্রাক, কাভার্ড ভ্যান, অটোরিকশা, ভ্যান, রিকশা, মোটরসাইকেল যে যেভাবে পারছেন ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন। ছেলে, বুড়ো, নারী, পুরুষ সবাই রয়েছেন ত্রাণ অনুদানের এই মিছিলে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ দিতে আসছেন টিএসসিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে দেশের মানুষের সহায়তায় কাজ করতে পেরে গর্বিত স্বেচ্ছাসেবকরা। আজকে এই যে ব্যাপক সাড়া আপনারা পাচ্ছেন, এটা খুবই প্রত্যাশিত। বাঙালি তার নিজের মনের ভিতর থেকেই তার অন্য বিপদগ্রস্ত এই দেশের মানুষদের পাশে দাঁড়াবে এবং এটা অব্যাহত থাকবে। এটা খুবই ভালো উদ্যোগ। অনেক মাস ধরে একটা সাদকা বক্স বানিয়েছিলাম এবং ওইটাই আমি অনেক দিন ধরে টাকা জমিয়েছিলাম। আমি গতকালকে ওই বক্সটা ভেঙেছি এবং ওইটা থেকে 1050 টাকা টোটাল কালেকশন হয়েছে। তো গতকালকে আমি 1050 টাকা দিয়ে 10 টাকার যে বিস্কুটের প্যাকেটগুলো আছে ওইগুলো কিনেছি এবং আজকে এগুলো আমি এখানে টিএসসিতে এসেছি, আমার বাবা মা আমার সাথে আসছে এবং আমি এগুলা এই বন্যায় যারা খুব ক্ষতিগ্রস্ত তাদের জন্য আর কি এগুলা দিতে আসছি। ওনারা আমাদের দেশের লোক, এখন আমরা যদি আমাদের দেশের লোকের পাশে না দাঁড়াই তাহলে তো আসলে আমরা নিজের দেশের নাগরিক হতে পারলাম না। এটাই। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, টিএসসিতে শিক্ষার্থীদের ত্রাণ কার্যক্রমের বিস্তারিত জানাবেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আসলে ত্রাণ একটি কার্যক্রম চলছে। এটি বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে শুধুমাত্র কিছু কাজ বা ত্রাণের সংগ্রহ চলছে, কিন্তু এর আড়ালে যে আবেগ এবং যে দেশপ্রেমটা রয়েছে সেটা কিন্তু আসলে ভাষায় বর্ণনা করার মতো না। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিশেষ করে ছাত্রছাত্রীরাই কিন্তু স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছে। পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকা শহরের বাইরে থেকে কিন্তু অনেকে এসেছেন এই ত্রাণ কার্যক্রমে অংশ নিতে এবং ত্রাণ অনুদান দিতে। আসলে এখানে যেমন এসেছে শিশুরা, তেমনই এসেছেন বয়স্করা, তেমন এসেছেন নারীরা, কেউ পরিবার সহ এসেছেন, কেউ একা একা এসেছেন, কেউ পাড়া প্রতিবেশীদের নিয়ে এসেছেন। আসলে এখানে একটি অন্য রকমের আমেজ, অন্য রকমের একটি পরিবেশ বিরাজ করছে, যেই পরিবেশটা আসলে দেশপ্রেমের আবহে সাজানো, যেই পরিবেশটা বলছে যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এই আবেগ, এই অনুভূতি এবং এই পরিবেশের অবস্থাটা আসলে খুব সহজে বলার মতো না, বলে বোঝানো যায় না। তো
প্রচুর সকাল থেকে কিন্তু প্রচুর অনুদান আসছে, কেউ নগদ টাকা দিচ্ছেন, কেউ জিনিসপত্র কিনে দিচ্ছেন। তবে জিনিসপত্র কিনে দেওয়ার পরিমাণটাই কিন্তু অনেক বেশি এবং বিভিন্ন রকমের জিনিসপত্র যেখানে রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, শুকনো খাবার সহ রয়েছে, আরও বিশেষ করে চার্জার লাইট এবং গ্যাস লাইট সহ মোমবাতি, এই জিনিসগুলোর দরকার এখন অনেক বেশি। ওই এলাকা বিদ্যুৎহীন হয়ে যাওয়ার ফলে এইগুলো কিন্তু আজকে অনেক বেশি আসছে এবং আজকে কাপড় চোপড়ের মাত্রাটা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো বিভিন্নজন বিভিন্নভাবে নিয়ে আসছে। কেউ নতুন কাপড় দিচ্ছেন, কেউ হয়তো একটুখানি ব্যবহার করেছেন সেই কাপড়গুলো দিচ্ছেন। সবাই আসলে সবার সামর্থ্য অনুযায়ী, সবার অবস্থা অনুযায়ী যেভাবে পারছেন এই সাহায্যগুলো কিন্তু তারা নিয়ে আসছেন। এবং পাশাপাশি স্বেচ্ছাসেবকরা সকাল থেকে যে পরিশ্রমটা করছে এবং যে শৃঙ্খলার সঙ্গে তারা এই কাজটি করছে, সেটিও কিন্তু প্রশংসার দাবিদার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারে, এই তত্ত্বাবধানে ছাত্ররা এবং ছাত্রীরা একতাবদ্ধ হয়ে শৃঙ্খলার সঙ্গে তারা ত্রাণ সংগ্রহের যে অভিযানটা পরিচালনা করছে এবং এই পরিচালনার মাধ্যম দিয়ে আসলে তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন তারা দেখিয়েছে বা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে যে স্বপ্নটা তারা দেখছে, এই স্বপ্ন বাস্তবায়নের একটা বড় অংশ কিন্তু তাদের এই কার্যক্রমের মাধ্যম দিয়ে ফুটে ওঠে। যে আসলে আশাবাদী হওয়া যায় যে আসলেও সামনের বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি মানবতাবাদী বাংলাদেশ হতে পারে। আফসানা। অরণ্য, আপনাকে ধন্যবাদ। সম্প্রতি বন্যা দুর্গত এলাকায় কাজ করছে এমন বেসরকারি সংস্থা, এনজিও কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে কিভাবে সহজে বেশি কাজ করা যায়, কোন কোন বিষয়ে এই মুহূর্তে জরুরি, সরকার তাদের সঙ্গে কিভাবে সমন্বয় করতে পারে, এইসব বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে। ভারত থেকে আসা ঢলে হঠাৎ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কুমিল্লা সহ ১২ জেলার ৪৪ লাখেরও বেশি মানুষ। পানির এমন ভয়ঙ্কর রূপ অতীতে দেখেনি তারা। বসতভিটা হারিয়ে জীবন বাঁচানোর আপ্রাণ লড়াইয়ে ব্যস্ত সবাই। কোনো রকমের সতর্কতা ছাড়া এমন বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিখোঁজ আছে অনেকেই। সরকারি বেসরকারি উদ্যোগে নিঃস্বার্থ সহযোগিতায় আশার আলো দেখছে বানভাসীরা। ক্ষতি কমিয়ে বন্যার্তদের পুনর্বাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা। বানের জোয়ারে ভাসিয়ে নিয়েছে বসত ভিটা, ভাসতে ভাসতে ঠেকেছে গাছের ডালে। কিন্তু পানির তোড়ে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়, আর তাই তো বাঁচার এই আকুতি। ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি এবং কুমিল্লায় বানের পানিতে ভাসছে প্রিয়জনের মৃতদেহ। মানবিক বিপর্যয়ের এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কাঁদিয়েছে বিবেকবান মানুষকে। আকস্মিক এই বন্যায় বড়রা কোনো মতে পার পেলেও প্রচন্ড মৃত্যু ঝুঁকিতে শিশু ও বয়োবৃদ্ধরা। সবচেয়ে বেশি ঝুঁকিতে দুর্গম এলাকার বাসিন্দারা। বৈরী পরিবেশে তাদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। বন্যাপীড়িত এলাকায় সহায়তার পাশাপাশি আক্রান্তদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিকে। নৌকা, স্পিডবোট, এমনকি হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজে গেছে কেউ কেউ। পূর্বাভাস না বোঝা কিংবা সময় মতো পদক্ষেপ না নেওয়ায় বন্যায় ক্ষতির পরিমাণ বেশি হতে পারে বলে মনে করেন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। পূর্বাভাস দেওয়া হয়েছে, পূর্বাভাস ভারতও দিয়েছে, বাংলাদেশও দিয়েছে, আপনারা শোনেন নাই। আমরা যদি কাজ না করে থাকি অন্যকে দোষ দিয়ে তো লাভ নাই। এই বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস কেন্দ্র প্রত্যেক ডিসিকে সকাল ৯টার মধ্যে পাঠায়, প্রত্যেকটা খবরের কাগজের সম্পাদককে সকালের দুপুরের মধ্যে পাঠায়। যাদের পাঠিয়েছে তারা দেখে নাই অথবা বোঝে নাই। যদি ড্যাম ক্ষতির সম্মুখীন হয় তখনই এর স্পিলওয়ের গেট খুলে দেয়া হয় এবং এটা অটোমেটিক্যালি খোলে না। কখন খুলবে এই সিদ্ধান্তটা নিতে হয়। কিভাবে বন্যা দুর্গতদের ক্ষতি কমিয়ে এনে তাদের পুনর্বাসন করা যায় দিলেন তার পরামর্শ। এই ধরনের ঘটনা আবার কবে হবে উই ক্যানট সে ইট, বাট জলবায়ু পরিবর্তনের কারণে এটা আরো ঘন ঘন হবে, এই হচ্ছে ব্যাপার। কাজেই এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত যে আগামী বন্যার সময় আমরা কিভাবে ব্যবস্থাপনা করব
এবং এই ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতাটা কিভাবে হবে এটাও ঠিক করা দরকার। বন্যার্তদের বিপদ যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঐক্য, বাড়ছে সহযোগিতার হাতও। সব বিপদ কাটিয়ে শিগগিরই মাথা উঁচু করে দাঁড়াবে আক্রান্ত এলাকার বাসিন্দারা, এমনটাই প্রত্যাশা সবার। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের ত্রিপুরা। শুক্রবার দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলেছে, ত্রিপুরার দক্ষিণ উত্তর উনাকোটি এবং ধালাই বিভাগে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উদয় রায়হান বলেছেন, বন্যা পরিস্থিতি অবনতির লক্ষণ আপাতত নেই, কমতে শুরু করেছে বানের পানি। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কম। মাইদুর রহমান রুবেলের আরেকটি রিপোর্ট। ভারত থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আশপাশের অন্তত 11টি জেলা। বানের জলে হাবুডুবু খাচ্ছে দেশের পূর্বাঞ্চলের বাসিন্দারা। বৃষ্টি কমে যাওয়ায় খানিক স্বস্তি মিলেছে আবহাওয়া দফতরে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আকস্মিক বন্যায় তলিয়ে গেছে এসব এলাকা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই সুনির্দিষ্ট করে বলতে না পারলেও এর পরিমাণ স্মরণকালের সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। ভারী বৃষ্টি বন্ধ হওয়ায় আশার আলো দেখতে শুরু করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। জি, বর্তমানে আসলে আমাদের পূর্বাঞ্চলীয় জেলাগুলো ব্যাপকভাবে বন্যা আক্রান্ত হয়েছে, তবে চূড়ান্ত ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মূলত হচ্ছে যে কাঠামোগত যে ব্যবস্থাগুলো আছে, অর্থাৎ বাঁধ ইত্যাদির ক্ষয়ক্ষতি নিরূপণ এবং এই ক্ষয়ক্ষতিগুলো লিপিবদ্ধ করে। এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি, তবে কিছু কিছু স্থানে ভাঙন এবং পানি টপকানোর খবর পাওয়া গেছে। যেমন ফেনী নদীতে, মুহুরীতে মোটামুটি 20টি স্থানে ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া হবিগঞ্জে খোয়াই নদীতেও 1-2টি পয়েন্টে পানি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, তবে আংশিক ক্ষতির খবর পাওয়া গেছে, তবে এখনো পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। আকস্মিক এই বন্যায় ভারতের কোনো দায় আছে কিনা জানতে চাইলে বলেন, তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভারী বৃষ্টিপাতের কারণেই পূর্বাভাস কাজ করেনি বলেও মনে করেন তিনি। উজানের অন্তত 8টি প্রধান নদীর 14টি পয়েন্টে নিয়মিত ভিত্তিতে পানির সমতল তথ্য আদান প্রদান করা হয়। এছাড়াও ভারতীয় যে কেন্দ্রীয় জল কমিশনের যে ওয়েবসাইট আছে, সেখান থেকে আরও বেশ কিছু পানির লেভেলের তথ্য নিয়মিত ভিত্তিতে দেখা যায় এবং এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে মূলত বন্যার পূর্বাভাস তৈরি করা হয়। তবে দেখা গেছে যে আমাদের যে বিগত কয়েকদিনের যে বন্যাটি হলো, সেটি মূলত আমাদের ভারতের ত্রিপুরা রাজ্যের থেকে নেমে আসা নদীগুলোর কারণে হয়েছে এবং ত্রিপুরা রাজ্যের তুলনামূলক পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এখানে সবগুলো নদী হচ্ছে আকস্মিক বন্যাপ্রবণ নদী এবং এখানে আমরা যে ট্রাভেল টাইম বা লিড টাইম পাই, সেগুলো হচ্ছে সর্বোচ্চ 12 থেকে 18 ঘন্টা সর্বোচ্চ, এবং কিছু কিছু ক্ষেত্রে আরও কম। তাই এই ক্ষেত্রে আসলে এই পানির তথ্য দিয়ে আসলে এর থেকে পূর্বাভাস করা ভূপ্রাকৃতিক কারণেই সম্ভব না। বাংলাদেশের বন্যা পূর্বাভাস কেন্দ্র আশার আলো দেখালেও ত্রিপুরার সতর্ক বার্তায় চিন্তার ভাঁজ বন্যা দুর্গত এলাকার বাসিন্দাদের কপালে। ত্রিপুরার পূর্বাভাস জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তরাংশে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে, ফলে ত্রিপুরায় আরও কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে। গেল সপ্তাহে ভারী বর্ষণে ত্রিপুরায় দেখা দেয় ভয়াবহ বন্যা। সবশেষ তথ্য অনুযায়ী এই বন্যায় 22 জন নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 17 লাখ মানুষ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। বিএনপি ক্ষমতায় এলে ভারতের সাথে অভিন্ন নদীর পানির হিস্সা নিশ্চিত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনিকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান তিনি। বলেন, অভিন্ন নদীতে অন্যায়ভাবে বাঁধ নির্মাণ করে পানির স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করেছে ভারত, যার ফলে দেশের মানুষ বন্যায় কষ্ট পাচ্ছে। প্রতিহিংসা নয়, জনগণের কাজে আসে এমন রাজনীতি করতে চায় জানিয়ে বিএনপির এই নেতা বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে বিএনপি। একটি যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলেও প্রত্যাশা তার।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার গুম, খুন ও লুটপাটের যে সংস্কৃতি চালু করেছিল, বিএনপি সে পথে হাঁটবে না। দেশ ও জনগণের কল্যাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদেশে বিএনপি দেশের শান্তির সমাজ প্রতিষ্ঠিত করবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে মিরপুরে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাতে এসব কথা বলেন তিনি। খুনি শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের শুভ সূচনা হয়েছে বলেও জানান তিনি। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করে আওয়ামী সরকার ভারতের সাথে যে সমস্ত অসম চুক্তি করেছিল সেগুলো অবিলম্বে বাতিল করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা শান্তির সমাজ নির্মাণ করব, আমরা শান্তির সমাজ তৈরি করব। আমরা শেখ হাসিনা যে সমাজ তৈরি করেছে, বাড়ি দখল, ঘর দখল, পুকুর দখল, গোয়াল ঘর থেকে গরু নিয়ে যাওয়া, এইটাই ছিল 15 বছরের আওয়ামী সংস্কৃতি। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অবস্থান জানা নেই ডিএমপির, তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। কমিশনারের দাবি, গণমামলা নয়, সম্পৃক্ততা বিবেচনায় আসামি করা হচ্ছে। সুমন তানভীরের প্রতিবেদন। অভ্যুত্থানের মুখে 5 আগস্ট সরকার পতনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন হাই প্রোফাইল ব্যক্তিরা। বিগত সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে তালিকায় আছে বিভিন্ন বাহিনীর কর্মকর্তারাও। তবে অভিযান শুরুর পর থেকেই মুখে কুলুপ আটেন ডিএমপির কর্তারা। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মাহুতি দানকারী বীর শহীদদের। অবশেষে মুখ খুললেন ডিএমপির নতুন কমিশনার। দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেপ্তার নিয়ে কথা বলেন তিনি। জবাব দেন তারকা ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানের মামলা নিয়েও। যে কোনো মামলায় বিভিন্ন ধরনের অপরাধী, বিভিন্ন ধরনের তাদের ইনভলভমেন্ট থাকে, তাদের যে প্রিন্সিপাল অফেন্ডার আছে, আবার এই অ্যাবেটর আছে। তো অনেকেই যে এই সকল অপরাধে যারা ইতিমধ্যে আছে, তারা হয়তো এই অপরাধকে সংগঠনে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। তবে অভিযুক্ত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে স্পষ্ট জবাব দেননি তিনি। স্বীকার করেন উচ্চবিলাসী কিছু কর্মকর্তার কারণে গ্রহণযোগ্যতা হারিয়েছে পুলিশ। বিগত সময়ের উচ্চাবিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল। এরও পরিস্থিতিতে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আপ্রাণ চেষ্টা করছি যাতে পুলিশ সদস্যগণ ভয় না পেয়ে দ্রুত কাজে ফিরে আসেন। আন্দোলন দমনে অবৈধ অস্ত্রের পাশাপাশি লাইসেন্স করা যেসব অস্ত্র ব্যবহার হয়েছে সব বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানান কমিশনার। যে কোনো মামলা তদন্তে এভিডেন্স কালেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুমন তানভীর, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হবে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হবে। এই ঘটনায় আটক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে শুক্রবার রাত 11:20 সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে আটক করা হয়েছে। ভারতে পালানোর চেষ্টাকালে তিনি বিজেপির হাতে আটক হন। আজ তাকে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। দীর্ঘদিন বন্ধ থাকার পর কাল থেকে নিয়মিত শিডিউলে চালু হচ্ছে মেট্রো রেল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। আজও কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ চলছে। রোববার থেকে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় গেল 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে ও দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে লিগ্যাল নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। 22 আগস্ট সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার জেরে এই নোটিশ পাঠান আইনজীবী সজীব আল মাহমুদ। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে গুলিতে গার্মেন্টস কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 156 জনের বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি হিসেবে দেখানো হয়েছে। এরই জেরে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এই আইনজীবী। দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।